আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম হোসেন সমাধান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকের ক্লাসটির বিষয়বস্তু হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় ৮ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ পদ্ধতি। আজকে আমরা জানব দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ কি, এ সম্পদের অবচয় কি এবং অবচয় কেন নির্ধারণ করা হয়, এ সকল কিছুর কারণ এবং এই অধ্যায় থেকে আমাদের কি কি প্রশ্ন আসে আর সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন, এ সকল বিষয় নিয়ে আজকের ক্লাসটি। তো দেরি না করে শুরু করি। প্রথমেই আমরা জানব দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ কি। দেখো, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ হচ্ছে একটি স্থায়ী সম্পদ। এ সকল সম্পদ আমরা যখন দীর্ঘ সময় ধরে ব্যবহার করি তখন এগুলোর মূল্য হ্রাস পায় এবং এগুলোর কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যায়। তাই এই অবচয় নির্ধারণ করা হয়। আর এই অবচয়টা কি বা অবচয় কেন নির্ধারণ করা হয়? দেখো, স্থায়ী সম্পদ ব্যবহারের ফলে যে মূল্যটা কমে যায়, যে পরিমাণ মূল্য কমে যায়, এটাই হচ্ছে অবচয়। তো দৃশ্যমান সম্পদ সেগুলো হচ্ছে যেগুলো চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, এগুলো দৃশ্যমান সম্পদ। লাইক আসবাবপত্র, তারপর দালান কোঠা, ভূমি, এগুলো হচ্ছে আমাদের দৃশ্যমান সম্পদ, কলকবজা, যন্ত্রপাতি। অদৃশ্যমান সম্পদ হচ্ছে যেগুলো চোখে দেখা যায় না, লাইক সুনাম, প্যাটার্ন, ট্রেডমার্ক, এগুলোর জন্য বিলম্বিত হয় বা অবলোপন হয়। তো স্থায়ী যেগুলো দৃশ্যমান সম্পদ এগুলোর জন্য অবচয় এবং যেগুলো অদৃশ্যমান সম্পদ এগুলোর জন্য অবলোপন হয়। তো এই অবচয় অবলোপন মালিক নিজেই নির্ধারণ করে এবং এই অবচয়টা কেন নির্ধারণ করা হয় সেটার কারণ হিসাবে আমরা বলবো যে একটা প্রতিষ্ঠানের অ্যাকুরেট বা অ্যাকচুয়াল যে ব্যয়টা আছে এই ব্যয়টা নির্ধারণ করার জন্যই মূলত অবচয় নির্ধারণ করা হয়। কারণ ব্যয়টা যদি সঠিকভাবে তুমি নির্ধারণ করতে পারো তাহলে তুমি জানতে পারবা যে তোমার আয় কতটুকু হয়েছে বা মুনাফা কি ঠিক আছে কিনা। এটা জানার জন্য আমরা অবচয় বের করে থাকি। তো এই অধ্যায়ে আমাদের যেসব বিষয় করণীয় সেগুলো কি এবং অবচয় কয়টা পদ্ধতিতে সমাধান করতে হয় এখন আমরা এটার আলোচনা দেখব। তো এই অধ্যায়ে আমাদের 4 ধরনের কোশ্চেন হয়ে থাকে সাধারণত। একটি হচ্ছে অবচয় ও অবচয়ের হার নির্ণয় করো, অবচয়ের তালিকা প্রস্তুত করো, অর্থ বছরের জাবেদা। অর্থাৎ তোমাকে প্রত্যেক বছরের জাবেদা করতে হবে সম্পদের জন্য। সম্পদ হইতে পারে, এখানে কি কি জাবেদা হয় আমি এগুলো আলোচনা করব। এরপর আমাদের কিছু খতিয়ান করতে বলে। তো এই ছিল আমাদের বিষয়। তো আজকে আমরা সবার আগে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে অবচয় এবং অবচয়ের হার কিভাবে নির্ধারণ করা হয়। এই অবচয় হার নির্ধারণ করার জন্য আমাদের 4টি প্রসেস রয়েছে, 5টি প্রসেস রয়েছে: সরলরৈখিক অবচয়, ক্রমহ্রাসমান অবচয়, উৎপাদন একক পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, কার্যঘণ্টা পদ্ধতি। এর ভিতর থেকে আমাদের সব থেকে বেশি যে 2টা পদ্ধতি থেকে কোশ্চেন হয় সেটা হচ্ছে সরলরৈখিক অবচয় এবং ক্রমহ্রাসমান অবচয়। আর এগুলো থেকে একবারে কোশ্চেন আসে না বললেই চলে। তোমরা যদি বিগত 5 বছর 6 বছরের বোর্ড কোশ্চেনগুলো ঘেটে দেখো, দেখবে সরলরৈখিক অবচয় এবং ক্রমহ্রাসমান অবচয়টা বেশি। তো এই ছিল সরলরৈখিক ক্রমহ্রাসমান অবচয়। এখন সরলরৈখিক মানে কি? প্রতি বছর সমান হারে অবচয় হবে, এটা হচ্ছে সরলরৈখিক। আর ক্রমহ্রাসমান ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ প্রথম বছর যা অবচয় হবে তার থেকে কম আসবে পরবর্তী বছর, এর পরবর্তী বছর আরো কম অবচয় হবে। এটা হচ্ছে ক্রমহ্রাসমান অবচয়। ভালো ভালো কোম্পানি এবং প্রতিষ্ঠানগুলো সব থেকে বেশি এই পদ্ধতিতে অবচয় হিসাব রক্ষণ করে থাকে। তো এখন এই সরলরৈখিক অবচয় বের করতে হইলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবচয়ের হার। অবচয়ের হার আমরা কার উপরে ধরি? দেখো, অবচয়ের হার বের করার সূত্র খুবই সিম্পল। আমরা যদি সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করি তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার বের করার সূত্র হবে 100% ভাগ আয়ুষ্কাল। হ্যাঁ, তোমার সম্পদের যে আয়ুষ্কাল থাকবে সে আয়ুষ্কালটা তুমি ভাগ করবা। এটা হচ্ছে সরলরৈখিক। আর ক্রমহ্রাসমান অর্থাৎ প্রতি বছর কমতে থাকে, এইটার ক্ষেত্রে আমাদের অবচয়ের হারের সূত্র হবে 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2। এটা হচ্ছে ক্রমহ্রাসমান। এখানে দ্বিগুণ হারে হয়, এটা এটা 3 রকম হইতে পারে: ক্রমহ্রাসমান অবচয়, দ্বিগুণ অবচয় অথবা পুস্তক অবচয়। এই ধরনের প্রশ্নগুলো এইটার ক্ষেত্রে থাকে। তিনোটার জন্য সিমিলার কাজ করতে হবে, ক্রমহ্রাসমান অবচয়। এখন
এই হারটা তুমি যেটা বের করবা সেই হারটা কার উপরে ধরতে হবে, সেটার জন্য আমাদের বের করতে হয় অবচয়যোগ্য মূল্য। অর্থাৎ তুমি এই হারটা এখান থেকে যে হারটা পাবা সেই হারটা যেখানে দিবা, লাইক ধরো আমাদের আমি এখানে একটি প্রশ্ন লিখতেছি, যেমন আমরা 5 লক্ষ টাকা দিয়ে, ঠিক আছে, 5 লক্ষ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করলাম, যন্ত্রপাতি ক্রয়, যার আয়ুষ্কাল 5 বছর, আয়ুষ্কাল 5 বছর, 5 বছর, এবং এই সম্পত্তির আমাদের এই যন্ত্রপাতিটার সর্বশেষ যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এই ভগ্নাবশেষ মূল্য অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। তো ভগ্নাশেষ মূল্য হচ্ছে ধরো আমাদের কত, 20,000 টাকা বলে দিল, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000 টাকা, এইটা আমাদের বলে দিল। এখন তোমাকে এই অবচয়যোগ্য মূল্য বের করতে হবে। অবচয়যোগ্য মূল্য বের করে সেই মূল্যের উপরে তুমি এই হারটা ধরবা। অনেক ক্ষেত্রে আমাদের প্রশ্নের ভিতরে এই অবচয়ের হারটা আগে থেকে দেয়া থাকে, যদি না দেয়া থাকে তাহলে তুমি এই দুইটা প্রসেস ব্যবহার করে বের করে নিতে পারবা। আবার এই দুইটা প্রসেস যদি না করো সেক্ষেত্রেও তুমি অবচয় বের করতে পারবা। সেটা ক্ষেত্রে তোমাকে অবচয় বের করার জন্য যে সূত্রটা বের করতে হবে সেটা কি, সেই সূত্রটা কি আমি এখানে লিখতেছি। তো প্রথমে আমাদের জানতে হবে সম্পত্তির নিট ক্রয় মূল্য। হ্যাঁ, তো সম্পত্তির নিট ক্রয় মূল্য, যদি তুমি সম্পত্তির মোট মূল্য জানতে চাও তাহলে তোমাকে করতে হবে কি, সম্পত্তির ক্রয় মূল্যর সাথে তুমি যোগ করবা সকল আনুষঙ্গিক খরচ। এই আনুষঙ্গিক খরচ আমি এক কথায় বলে দিলাম, এটার পিছনে একটা রিজন আছে। এটার পিছনে রিজনটা কি, আমাদের সম্পত্তির মোট মূল্য বের করতে হবে। এই সম্পত্তির মোট মূল্য বের করার জন্য আমরা সম্পত্তির ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ করব। আনুষঙ্গিক খরচ কি, একটা সম্পত্তি যখন আমরা ক্রয় করে নিয়ে আসি, অনেক সময় দেখা যায় আমরা যে পণ্যটা নিয়ে, মানে যে কলকবজা বা যে যন্ত্রপাতিটি নিয়ে আমরা পণ্য উৎপাদন করতে যাচ্ছি সেটা বাংলাদেশে নাই, তখন এটা বাহির থেকে আমদানি করতে হয়। এর জন্য আমাদের আমদানি শুল্ক ধরতে হবে। আমদানি শুল্ক এই সম্পত্তির ক্রয় মূল্যের সাথে আমরা যোগ করব। এরপরে আবার হচ্ছে এটা লাইসেন্স তৈরি করতে হয়, সেই লাইসেন্সের যে খরচ ব্যয় আছে সেটা যোগ করতে হবে। এরপরে হচ্ছে আমাদের যে বহন খরচ আছে সে বহন খরচ দিতে হবে। এরপরে এটাকে সংস্থাপন করতে হবে যেন আমরা এটা ব্যবহার করতে পারি ঠিকঠাক মতো, এই সংস্থাপনের মূল্য আছে। এই ধরনের যত মূল্য আছে এই সম্পত্তি ক্রয় করার পরে ব্যবহারের উপযোগী করার জন্য আমাদের যত খরচ আছে সকল খরচ আমরা যোগ করব। এই জন্য আমি একত্রে আনুষঙ্গিক খরচ দিয়ে দিছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের সম্পত্তির মোট মূল্যটা চলে আসবে। তো এখান থেকে যখন সম্পত্তির মোট মূল্য আসবে তখন আমাদের বের করতে হবে অবচয়যোগ্য মূল্য। এটা হচ্ছে আমাদের সম্পত্তির মোট মূল্য। তো সম্পত্তির মোট মূল্য বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। এরপর আমরা অবচয়যোগ্য মূল্য বের করব। অবচয়যোগ্য মূল্য বের করতে হইলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই সম্পত্তির মোট মূল্যর সাথে ভাগ করতে হবে ভগ্নাবশেষ মূল্য। হ্যাঁ, তো আমি এখানে সংক্ষেপে লিখতেছি, মোট মূল্য ভাগ ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য, সরি এখানে বিয়োগ করতে হবে, বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। এই ভগ্নাবশেষ মূল্য মোট মূল্যর সাথে আমরা যখন বিয়োগ করব তখন আমাদের আসবে অবচয়যোগ্য মূল্য। এই অবচয়যোগ্য মূল্য নিয়ে আমরা যদি কাজ করতে চাই, এই উদাহরণ ভিত্তিতে আমাদের আগে অবচয়টা বের করে নিতে হবে। তো এই উদাহরণের ভিত্তিতে যদি আমরা এটা বের করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে এই 100%-এর সাথে এটার আয়ুষ্কাল ছিল কত, 5 বছর। তাহলে আমরা এই 100%-এর সাথে ভাগ করব কত, 5। 5 ভাগ করলে আমাদের আসবে 20। এই 20% হচ্ছে কি আমার এইটার অবচয়ের হার, এইটার সাথে আমরা হচ্ছে জাস্ট 20% গুণ করে দেব। তাহলে আমাদের মোট মূল্য, যেহেতু আমাদের এখানে কোনো আনুষঙ্গিক খরচ নাই, তো আমরা এই 5 লক্ষ টাকাটাকেই ধরে নিয়ে কাজ করব। তো 5 লক্ষ টাকার ধরে নিয়ে যদি আমরা কাজ করি, ভগ্নাবশেষ মূল্যটা মাইনাস করতে হবে। তো মাইনাস করলে আমাদের 20,000 টাকা মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের আর থাকবে কত, 4,80,000 টাকা। তো 4,80,000-এর সাথে 10% ধরো, 48 কত হয়,
96,000 টাকা হয়, তাহলে এই 96,000 টাকা হবে কি আমার এক বছরের অবচয়ের পরিমাণ। আর এই অবচয়টা তোমরা যদি পার্সেন্টেজ ধরে না করতে চাও সেক্ষেত্রেও প্রসেস আছে। সেক্ষেত্রে প্রসেস কি? সেক্ষেত্রে আমাদের ডাইরেক্ট সূত্র হবে অবচয় ইকুয়ালস টু, এটা সাধারণত আমরা ক নাম্বার অঙ্কে করি, অবচয় ইকুয়ালস টু আমাদের যে সম্পত্তির যে মোট মূল্যটা আছে এই মোট মূল্যর সাথে তুমি মাইনাস করে দিবা ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য, এই ভগ্নাবশেষ মূল্য মাইনাস করে তারপরে ভাগ দিবা কি আয়ুষ্কাল, মানে হচ্ছে 5 বছর। এখানে ভাগ দিবা কি আয়ুষ্কাল। আয়ুষ্কালটা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের ফলাফলটা চলে আসবে। তো এটার মোট মূল্য যদি আমাদের 5 লক্ষ টাকা হয়, 5 লক্ষ টাকা হয়, 5 লক্ষকে আমরা বিয়োগ করব কি, বিয়োগ করব 20,000 দিয়ে ভগ্নাবশেষ মূল্য, তাহলে ভাগ হবে আয়ুষ্কাল 5 বছর। তাহলে আমাদের এখানে 5 থেকে এখানে থাকবে কত 4,80,000। এই 4,80,000কে আমরা ভাগ দেব 5 দিয়ে, তাহলে আমাদের আসবে কত এই সেম ফলাফলটা, অর্থাৎ 96,000 টাকা। এই হচ্ছে 96,000 টাকা। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা কিভাবে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করতে এটা বুঝে ফেলেছো। তো এখন যদি আমাদের এটা ক্রমহ্রাসমান করতে বলতো, কিছুই না, এই সরলরৈখিক যা আছে অ্যাজ ইউজুয়াল আমরা শুধু কি করতাম, এই সূত্রটার সাথে 2 গুণ করে দিতাম, আবার এখানে যে 20% বের হয়েছে এটার সাথে 2 গুণ করে দিতাম। অনেক সময় আমাদের প্রশ্ন এরকম থাকে, সরলরৈখিক অবচয়ের হার দেয়া থেকে বলে ক্রমহ্রাসমান অবচয় হার নির্ণয় করতে, তখন জাস্ট সরলরৈখিক অবচয় হারের সাথে 2 গুণ করে দিবা, তাহলে ক্রমহ্রাসমান হার চলে আসবে। তো এই ছিল কিভাবে অবচয় নির্ধারণ করতে হয় সেটার বিষয়, এবং তোমার একটা সম্পত্তি যদি তুমি ক্রয় করে থাকো সেটার মোট মূল্য কিভাবে নির্ধারণ করতে হয়, এই ছিল টোটাল বিষয়। এখন আমরা জানবো যে পরবর্তী বিষয়টা, যে কিভাবে আমাদের কি করতে হয়, জাবেদা করতে হয়। কারণ আমি বলছিলাম যে আমরা প্রথম স্টেপে যেটা জানবো সেটা হচ্ছে কি অবচয়ের হার নির্ণয়। তো আমাদের এটা হয়ে গেল। এখন আমরা জানবো যে অবচয়ের তালিকা কিভাবে প্রস্তুত করতে হয়। তো অবচয়ের তালিকা প্রস্তুত করার জন্য তোমাকে যেটা করতে হবে, একটা ছক অঙ্কন করতে হবে। এই ছকটা কিরকম হবে, এই যে এরকম আমি দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে এখানে আমাদের সাল থাকতে পারে, হ্যাঁ, সাল 2005, 2006, 7 এইভাবে, অথবা এখানে থাকতে পারে কি বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এইভাবে বছর থাকবে। এরপর আমাদের থাকবে সম্পত্তির প্রারম্ভিক মূল্য। প্রারম্ভিক মূল্য, এই হচ্ছে প্রারম্ভিক মূল্য। এরপর আমাদের থাকবে কি অবচয় হার। অবচয় হার। এরপর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কি অবচয়। অবচয়। এরপরে থাকবে কি আমাদের সমাপনী সমাপনী মূল্য, অর্থাৎ সম্পদের সমাপনী মূল্যটা এখানে বের হবে। এই ছিল আমাদের কি তোমার অবচয়ের তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে এই প্রসেসিংটা আমাদের ফলো করতে হবে। প্রত্যেক বছর শেষে আমাদের কি পরিমাণ থাকে সেটা ফলো করে। তবে এই অবচয়ের তালিকায় সরলরৈখিক এবং অবচয়ের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। এটা কিভাবে হয় আমি প্রথমেই বলছি। সরলরৈখিক পদ্ধতি হচ্ছে প্রতি বছর অবচয় এবং অবচয়ের হার সিমিলার থাকবে। ক্রমহ্রাস মানে অবচয়ের হার সিমিলার থাকলেও অবচয়ের পরিমাণ সিমিলার থাকে না, কারণ এখানে বলাই আছে, কথার ভিতরেই দেখো আমাদের তথ্য লুকিয়ে আছে। যেমন ক্রমহ্রাসমান অর্থাৎ ক্রমে ক্রমে এটা কমতে থাকবে, অবচয়ের পরিমাণটা কমতে থাকবে। সেক্ষেত্রে আমাদের এই সমাপনী মূল্য যেটা থাকবে সেটার উপরে আমরা ধরবো, কিন্তু সরলরৈখিক অবচয়ের ক্ষেত্রে সমাপনী মূল্যের উপরে ধরবো না। লাইক এখন আমি দেখো, আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। ধরো এইটা হচ্ছে কি আমাদের 5 লক্ষ টাকা প্রথম বছর। তো আমি এখানে প্রথম বছর ধরে কাজ করি। আমার প্রারম্ভিক মূল্য ছিল কত 5 লক্ষ। এই 5 লক্ষর সাথে আমার তো মাইনাস করতে হবে কি ভগ্নাবশেষ মূল্য। তো আমি যদি ভগ্নাবশেষ মূল্য মাইনাস করে দেই, তাহলে আমরা এখানে করতে হবে 5 লক্ষ মাইনাস কত 20,000। 20,000 মাইনাস করার পরে আমাদের যে হার থাকবে সেটা হচ্ছে কত পার্সেন্ট ছিল 20%। 20% ধরলে আমাদের আসে কত 96,000 টাকা। তো এখানে 96,000 টাকা বসাবো, এবং এই 96,000 টাকা মাইনাস করার পরে আমাদের যে অবচয়ের পরিমাণটা থাকবে সেটা এখানে বসবে যখন আমরা ক্রমহ্রাসমান করব। ক্রমহ্রাসমান করার ক্ষেত্রে এবং প্রারম্ভিক করার ক্ষেত্রে এখানে মাইনাস মানটা বসবে। তো 5 লাখের সাথে 96,000 মাইনাস করো, তাহলে এখানে থাকবে 4,04,000 টাকা। এইটা হচ্ছে আমাদের বিষয়। এবং পরবর্তীতে যখন আমি দ্বিতীয় বছর নিয়ে আবার কাজ করব, তখন আবার আমার এই টাকার উপরে অবচয় হবে না,
আমার এইখানের মূল্য সিমিলার থাকবে, এটা পরিবর্তন হবে, কিন্তু এইটা পরিবর্তন হবে না। এটা কখন? সরল রৈখিক পদ্ধতিতে। আবার যখন আমি ক্রমহ্রাসমান করব তখন এইটার সাথে এটা মাইনাস করে দিতে হবে আমাদের, অর্থাৎ এই 4,04,000-এর উপরে আমাকে কি করতে হবে? পরবর্তী বছর আবার ধরতে হবে। তাহলে এইখানে 4,04,000 আমরা দিয়ে দিচ্ছি, এটার উপরে আবার ধরবো হচ্ছে কত পার্সেন্ট? 20%। আচ্ছা, যাই হোক, আমরা যদি সরলরৈখিক 20 বলি এই উদাহরণের ভিত্তিতে, তাহলে আমার ক্রমহ্রাসমান হবে কত? 40% হবে। তাহলে 40% ধরলে আমাদের যা আসবে সেটা এখানে বসাবো, এই টাকার সাথে এটা বিয়োগ করার পরে যে টাকা আসবে সেটা এখানে বসাইতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা ছিল ক্রমহ্রাসমান পদ্ধতি। মানে ক্রমহ্রাসমান এবং সরলরৈখিক করতে গেলে অবচয় তালিকা একটু ভিন্নতা সৃষ্টি হয়। সেটা কি? আমরা সমাপনী মূল্যের উপরে অবচয়ের হার ধরি ক্রমহ্রাসমানের ক্ষেত্রে, আর প্রারম্ভিকের ক্ষেত্রে প্রতি বছর আমরা কার উপরে ধরবো? এই যে শুরুতে আমাদের যে মূল্যটা ছিল এইটার উপরে আমরা অবচয়ের হার ধরবো। এই হচ্ছে পার্থক্য। তো এখন তালিকা গেল আমাদের, এখন আমরা দেখব জাবেদা। তো জাবেদার ক্ষেত্রে সাধারণত আমাদের 3টি জাবেদা হয়। 3টি জাবেদা কি কি? সাধারণত আমাদের জাবেদা হয় 3টি। তো জাবেদা ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের ক্ষেত্রে জাবেদা 3টি হয়। তো এই 3টি জাবেদা কি কি? 3টি জাবেদা হচ্ছে, প্রথমে যখন তুমি সম্পত্তি ক্রয় করো তখন তোমার সেই সম্পত্তি হিসাবটা কি করতে হবে? ডেবিট করতে হবে। এবং তুমি এটার পেমেন্টটা দুইভাবে করতে পারো, একটা হচ্ছে নগদান অথবা কি ব্যাংক। ঠিক আছে, অনেকে শেয়ার দিয়েও করে। তো এই ব্যাংক হিসাবটা কি করবা? ক্রেডিট করবা। এটা হচ্ছে আমাদের প্রথম জাবেদা। এবং আমাদের দ্বিতীয় জাবেদাটা হবে কি? দ্বিতীয় জাবেদা হবে অবচয়ের জাবেদা। এটা হবে যখন আমরা সম্পত্তিটা কিনছি সেই ডেটে, আর এটা হবে বছর শেষে। তো এখানে আমরা লিখব কি? অবচয়। অবচয় হিসাব করব ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় হিসাব করব ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আবার আমরা তৃতীয় জাবেদা করব কি? এই অবচয় হিসাব বন্ধ করব। এখানে যে অবচয় হিসাবটা হয়েছে এটাকে বন্ধ করার জন্য একটা জাবেদা দিতে হবে। তো অবচয় আমাদের ব্যয়, তো ব্যয়কে যদি আমরা বন্ধ করতে চাই ব্যয়টা ক্রেডিট করতে হবে, আর ব্যয়ের বিপরীতে লিখতে হবে আমাদের আয় সারাংশ। আয় সারাংশ। আয় সারাংশ হিসাব আমরা করব ডেবিট, এবং আমরা অবচয় হিসাবটা করব ক্রেডিট। অবচয় হিসাব ক্রেডিট। এরপর কিছু কিছু কোম্পানি কি করে? অর্থ বছর শেষে আমাদের যখন ব্যবসা বাণিজ্য হয়ে যায়, বা যখন কোম্পানিরা ফিল করে যে এই সম্পদটা তাদের প্রত্যাশা অনুযায়ী কি করতে পারতেছে না, মানে পণ্য উৎপাদন করে দিতে পারতেছে না, বা তাদের প্রত্যাশা অনুযায়ী এটা সেবা দিতে পারতেছে না, তখন এটা করে কি? এই প্রোডাক্টটাকে বা এই সম্পত্তিটাকে অন্য কোথাও বিক্রি করে দেয়। তো বিক্রি করে দিলে কখনো লাভ হয়, আবার কখনো ক্ষতি হয়। সেটার ক্ষেত্রে আমাদের আরেকটি জাবেদা এখানে ইনক্লুড হবে যখন আমরা বিক্রি করব। তো এই বিক্রি করার ক্ষেত্রে আমাদের জাবেদা কয় ধরনের হইতে পারে? বিক্রি করার ক্ষেত্রে আমাদের জাবেদা হইতে পারে 2 ধরনের। একটা হচ্ছে ক্ষতি হইলে আমাদের জাবেদার ভিন্নতা হবে, আরেকটা হচ্ছে যদি আমাদের প্রফিট হয় তখন জাবেদার ভিন্নতা হবে। দেখো, ক্ষতিটা তোমার জন্য কি? ক্ষতিটা হচ্ছে আমাদের জন্য ব্যয়। লাইক ক্ষতিটা আমাদের জন্য যদি ব্যয় হয়, তাহলে ধরো আমি মুনাফা মানে ক্ষতিতে বিক্রি করলাম। তো ক্ষতিতে বিক্রি করলে আমার তো প্রথমে সম্পত্তি চলে গেছে। তো সম্পত্তি চলে গেছে, তাহলে আমরা আমাদের যে সম্পত্তিটা চলে গেছে সেই সম্পত্তিটাকে কি করব? ক্রেডিট করব। সম্পত্তি হিসাব ক্রেডিট করব। ঠিক আছে। আর এটা বিক্রি করার ফলে আমার নগদ টাকা আসছে, তার জন্য আমরা নগদান হিসাব কি করব? নগদান হিসাবকে করব ডেবিট। ঠিক আছে। আর যেহেতু আমাদের ক্ষতি হয়, তাহলে আমাদের এই স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হিসাবটা কি করতে হবে? ক্ষতি হিসাব, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি লিখে তারপর লিখতে হবে ডেবিট। আবার যদি আমাদের প্রফিট হয় তাহলে এখানে একটু ভিন্নতা আসবে। প্রফিটটা আমাদের আয়, সেক্ষেত্রে আমরা মুনাফাটা করব কি? বিক্রয়জনিত মুনাফা হিসাব আমরা করে দেব কি? ক্রেডিট। এই ভিন্নতা আমাদের সৃষ্টি হবে যদি আমি স্থায়ী সম্পত্তি বিক্রি করি। আচ্ছা, এই গেল আমাদের জাবেদার অংশ। এবার খতিয়ানে আসবো। খতিয়ানের ক্ষেত্রে আমাদের কি হয়? খতিয়ানের ক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট করে দেয় যে কোনটার খতিয়ান আমাকে করতে হবে। আমাকে যদি আসবাবপত্রের খতিয়ান করতে বলে, তাহলে জাবেদাটা খেয়াল করে আমরা আসবাবপত্রের খতিয়ান করে দেব।
যদি পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান করতে বলে সেক্ষেত্রে জাবেদাটাকে লক্ষ্য করে পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান করে দেবো, কারণ প্রত্যেকটা জাবেদার মধ্যে আমরা কিন্তু অবচয়ের হিসাব ডেবিট করছি, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট করছি। তো অবচয় করলে আমাদের অবচয় জাবেদা একরকম, খতিয়ান একরকম হবে, কারণ আমরা খতিয়ানের নিয়ম যেভাবে জানি অ্যাজ ইউজুয়াল সেই পদ্ধতিতে করে যাব। আর হ্যাঁ, এই অবচয়ের জন্য যে খতিয়ানগুলো করবে এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ পদ্ধতিতে, সেটা তোমরা অবশ্যই টিছকে করার চেষ্টা করবা, কারণ এটা টিছকে করলে সময় তোমাদের অনেক বেশি কনজিউম হবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা সবই বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে উৎপাদন একক পদ্ধতি এবং বর্ষ সংখ্যার সমষ্টি এবং কার্যঘণ্টা পদ্ধতি, এই তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই তিনটা পদ্ধতি আমাদের এত বেশি আসে না, তাই এটা আজকে আমি তোমাদের বললাম না। ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আমি এটা বলে দেব। আর এর পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসটি তোমাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আর প্রতিনিয়ত আমরা মঙ্গল ও শুক্রবার ফেসবুকে লাইভে থেকে আমাদের সাথে লাইভে জয়েন হওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো। খোদা হাফেজ।